হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং আমাদের পুরো চ্যাপ্টার তোমরা কমপ্লিট করে ফেলেছো। তো এইখানে আমরা ফিজিক্সের সাজেশনস নিয়ে আলোচনা করছি। সাজেশনস মানে এমন নয় যে একদম নতুন কিছু না, নতুন কিছু নয়, অলরেডি তোমরা এগুলো কিন্তু পড়ে এসেছো। তো যদি যদি 2026 সালে এই ফোর্থ সেমিস্টার ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে ফিজিক্স কোশ্চেন সহজ এবং মডারেট হয়, যদি মিডিয়াম টাইপের হয়ে থাকে, প্রশ্নপত্রের কথা বলছি আমি, তাহলে অবশ্যই খাতায় যেগুলো তোমরা লিখে রেখেছো, যেগুলো বোর্ড ওয়ার্ক করানো হয়েছিল, সেগুলোই হুবহু কমন চলে আসবে। কিন্তু তারপরেও যদি কোশ্চেন কঠিন হয়ে যায়, বা এক কথায় আমি বলবো যে সকল প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখে যেতেই হবে, সেইগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে সাজিয়ে রেখেছি। অর্থাৎ এগুলো পরীক্ষার আগে একবার তুমি চোখ বুলিয়ে নাও, কোনো জিনিস ছুটে যায়নি তো, আর যদি ছুটে গিয়ে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে রিকভার করে নাও, স্যারের সাথে আলোচনা করে, বা তোমার কাছে যে টেক্সট বুক বা যে বইটা তুমি পড়াশোনা করছো সেই বইটা থেকে তুমি সেগুলো উত্তরটা একবার অন্ততপক্ষে দেখে যাও। ঠিক আছে? তাহলে যে প্রশ্নগুলো না করাটা একদম অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে, সেইগুলো এখানে কিন্তু লেখা রয়েছে। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400-টির বেশি ভিডিও লেকচার, 600-টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের ইউনিট 6 নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। তাহলে ইউনিট 6-এই প্রথমে কিছু সংজ্ঞা, যেগুলো জানা উচিত, পরীক্ষায় আসুক আর না আসুক ওটা তো পরের কথা, আসতে পারে এগুলো। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস, যেমন প্রতিফলন কাকে বলে, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, এইভাবে প্রত্যেকটা সংজ্ঞা তোমাকে দেখে নাও, যে কোনোটা সংজ্ঞা ছুটে যায়নি তো আমার, বা মুখস্থ করতে বাকি থেকে যায়নি তো। যদি মুখস্থ থাকে খুবই ভালো কথা, জাস্ট তোমার পিঠে তুমি একবার নিজেই সাবাসি দিয়ে দাও আমার তরফ থেকে যে তুমি দারুণ কাজ করেছো। আর যদি ছুটে গিয়ে থাকে তাহলে একবার চোখ বুলিয়ে নাও ভাই। নেক্সট, প্রমাণ করো বক্রদর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। এগুলো আমাদের অলরেডি করানো রয়েছে। সমতল দর্পণের গঠিত প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আলোচনা করা রয়েছে। প্রত্যেকটা টপিক আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, প্রায় 95% কিন্তু আমাদের আলোচনা করা রয়েছে। ঠিক আছে? এবার কিছু প্রশ্ন যেগুলো হয়তো একটু ব্যাখ্যামূলক থাকছে, সেগুলো হয়তো আমরা মুখে বলেছি, বোর্ডে হয়তো সেভাবে প্রবলেমগুলো করে দেখানো যায়নি। ঠিক আছে? সময়ের অভাবের জন্য। তো তোমরা একবার দেখে নাও যাতে না ছুটে গিয়ে থাকে। আর হ্যাঁ, বানান একটু একটু ভুল হতে পারে, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এগুলো একটু টাইপিং করা হয়েছে, তো একটু সাথে থাকবে। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য, সংজ্ঞা আর একটু উদাহরণ দিলে এগুলো পার্থক্যগুলো পেয়ে যায়। ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে দেখতে হবে। গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, ক্লাস 10-এও পড়েছো তোমরা। ঠিক আছে? গোলীয় অপেরণ কাকে বলে, বা গোলাকার প্রেরণ বলা হয় এটাকে, এবং এর প্রতিকার কি, যেমন গোলীয় অপেরণটা কি না, আমরা অবতল দর্পণে যদি কথা বলি, অবতল দর্পণের জন্য যদি কথা বলি, তাহলে আমরা জানি যে যদি কোনো লাইট এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল আছে, তাহলে ফোকাসে গিয়ে মিলিত হয়, তাই তো? এগুলো কার জন্য? এগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মির জন্য। যদি উপাক্ষীয় রশ্মি না হয়, যদি এইরকম অক্ষাপসারী রশ্মি হয়, তাহলে দেখা যায় তার আগেই এরা এই সব জায়গাতে মিলিত হয়। অর্থাৎ যেখানে সমান্তর রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, সেখানে বিন্দুতে মিলিত না হয় কি হয়, একটা বৃহৎ অংশ জুড়ে, এইরকম একটা গোলাকার অংশ জুড়ে এরা কিন্তু সবাই মিলিত হচ্ছে। এটাকে গোলীয় অপেরণ বলছে। এই জন্য আমরা সমস্ত ক্যালকুলেশন প্যাক্সিয়াল রে এর জন্য করি, নন প্যাক্সিয়ালের জন্য কিন্তু করি না। ঠিক আছে? তো মাথায় রাখবে এই যে ত্রুটিটা, এটা দূরের উপায় কি? এটা দূরের উপায় হচ্ছে এই যে অবতল দর্পণটা আমি নিয়েছি, এর প্রতিকারটা বলছি আমি। হ্যাঁ, এর প্রতিকার, এই যে অবতল দর্পণটা নিয়েছি, সেটা কি হতে হবে, সেটাকে আমাদের হতে হয় উপবৃত্তাকার। এটা উপবৃত্তাকার, অর্থাৎ এইরকম ডিমের মতো, যেটা তোমরা জানো বা তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো। তো উপবৃত্তাকার অবতল দর্পণ নিলে এই ত্রুটি দূর হয়ে যায়। প্রতিফলনের সূত্র ইত্যাদি ইত্যাদি রয়েছে। পার্শ্বীয় পরিবর্তন, একটা আয়নার সামনে যে এই যে সমতল দর্পণ রয়েছে, সেই সমতল দর্পণের সামনে যদি পি লিখা হয়, তাহলে এটা এইভাবে ঘুরে যায়, এটাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। কিছু উদাহরণ দিতে পারো। বিবর্ধনের সংজ্ঞা, রৈখিক বিবর্ধন ক্ষেত্রে বিবর্ধন, প্রত্যেকটা বিবর্ধনের সংজ্ঞা, তাদের সমীকরণ। প্রতিসারণের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক, পরম প্রতিসারাঙ্ক, আপেক্ষিক প্রতিসারাঙ্ক, সংকট কোণ, এগুলো প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করা রয়েছে। যারা ক্লাসগুলো করেছো, পড়াশোনা করেছো, তাদের জন্য মনে হয়েছে সবই করাই রয়েছে। তবুও আমি বলবো একবার চোখ বুলিয়ে নাও।
একবার চোখ বুলিয়ে নাও। ওকে, আলোর প্রতিসরণের সূত্র, স্নেলের সূত্র ইত্যাদি ইত্যাদি পরপর এখানে রয়েছে। সংকট কোণ ও প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, স্টার মার্ক এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর সমান্তরাল কাচ স্ল্যাবের বা আয়তাকার কাচ স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি কোনো রকম চ্যুতি হয় না, তবে একটু পার্শ্ব সরণ ঘটে, কতটা ঘটে সেটা আমরা বের করেছিলাম, জাস্ট একবার ক্যালকুলেশনটা চেক করে নিও। আলোকবাহী তন্তুর ব্যবহার, স্টার মার্ক এবছরের জন্য, এর সুবিধাগুলো পড়ে নিয়ে একবার। আচ্ছা, বস্তু ঘনমাধ্যমে চোখ লঘু মাধ্যমে যদি থাকে, অর্থাৎ কোনো বস্তু এরকম ভাবে জলের তলায়, আর কোনো ব্যক্তি যদি জলের উপর তলা থেকে দেখে, তাহলে এটা কি হয়, একটু সাইডে সরে আসে, তাহলে এই আপাত সরণের রাশিমালাটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা প্রকৃত গভীরতা আর আপাত গভীরতার মধ্যে সম্পর্কটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেখানে আমরা কি বলেছিলাম, একটা ব্রহ্মাস্ত্র মনে রাখতে কি, বড় বাই ছোট সমান বড় বাই ছোট। ঠিক, এক্ষেত্রে বড়টা কোনটা, বড় হচ্ছে প্রকৃত, তাহলে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান μ2 বাই μ1। এই ফর্মুলা থেকে আমাদের সবকিছু এখানে অ্যান্সার গুলো চলে আসতে থাকতো। নেক্সট বস্তু, এবার যদি উল্টো কেসটা হতো যে আমি রয়েছি জলের তলায়, এখান থেকে দেখছি একটা পাখি উড়ে যাচ্ছে, তাহলে এই পাখি বা বিমানটাকে দেখতে কেমন লাগবে, কোথায় দেখাবে, সেক্ষেত্রে আপাতটা বেশি হতো প্রকৃত, তাহলে বড় বাই ছোট মানে আপাত বাই প্রকৃত সমান μ2 বাই μ1। বাস এইটুকুটাই। নেক্সট, আকাশে নক্ষত্রগুলি ঝিকমিক করে কেন, জাস্ট রিডিং পড়ে নিও, প্রত্যেকে এটা জানো কেন, কারণ আমাদের আকাশ থেকে যে নক্ষত্র থেকে যে লাইট গুলো আসছে, সেগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আসছে। এখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ডেনসিটি কি হয়, বারবার চেঞ্জ হয়, এর ফলে কি হচ্ছে, রশ্মিটা কখনো একবার এই দিকে আসছে, কখনো আমার চোখে আসছে না, কখনো চোখে আসছে, কখনো আসছে না, এর ফলে লাইট কি হচ্ছে, কখনো চোখে আসছে আর কখনো আসছে না, মানে কি বলবো, ওটা নিভে গেছে বা বন্ধ হয়ে গেছে। এই জন্য নক্ষত্রগুলো এইভাবে আস্তে আস্তে তার ইন্টেন্সিটি কমা বাড়া করতে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ঝিকমিক করে। মরুভূমির মরিচিকা একটু রিডিং পড়ে নেবে। হীরকের উজ্জ্বলতার কারণ, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। লেন্স কাকে বলে, কয় প্রকার, তাদের সংজ্ঞা, যে মুখ্য ফোকাস কাকে বলে, দ্বিতীয় মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তল, স্টার মার্ক, লেন্সের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। ইউভিএফ এর মধ্যে সম্পর্ক, তো দর্পণের ক্ষেত্রে কি হয়, 1/v + 1/u = 1/f, আর লেন্সের ক্ষেত্রে কি হয়, 1/v - 1/u = 1/f। প্রমাণগুলো সব ক্লাসে পড়ানো রয়েছে অলরেডি। আচ্ছা, অবশ্যই আমরা অবতল দর্পণের জন্য আর উত্তল লেন্সের জন্য এই প্রমাণটাকে প্র্যাকটিস করে রেখেছিলাম, তো সেটাই করে রাখো, আলাদা কোনো কিছু করার দরকার নেই। লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, অর্থাৎ xy = f² এর সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ। নিউটন নামটাই যথেষ্ট, তাই না? লেন্সের ক্ষমতার সংজ্ঞা, এগুলো দেখে নেবে একবার, কোনো কিছু ছাড়া যাবে না ভাই, কোনো কিছু ছাড়া যাবে না। দুটি লেন্সকে যদি পাশাপাশি রাখি, তাহলে তাদের তুল্য ফোকাস দূরত্ব কত হয়, অর্থাৎ আমরা দেখবে ক্লাসে এরকম করেছিলাম যে দুটো লেন্সকে ভাই পাশাপাশি রেখেছি, একটা ফোকাস দৈর্ঘ্য f1 আর একটা ফোকাস দৈর্ঘ্য f2, তাহলে তুল্য ফোকাস f হলে 1/f = 1/f1 + 1/f2 বলেছিলাম আমরা। এটা সমান্তরাল, অর্থাৎ রোধের সমান্তরাল সমবায়ের মতো অনেকটা দেখতে, 1/r = 1/r + 1/r2, অর্থাৎ এই দুটো লেন্স যা করছে এবার একাই কাজ করবে। ঠিক, অথবা এখানে বলতে পারতাম যে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, p = p1 + p2, অর্থাৎ পাওয়ার শ্রেণী সমবায় আর ফোকাস দৈর্ঘ্য সমান্তরাল সমবায়ের সূত্রগুলো মেনে চলছে, মোটামুটি এরকম ভাবে মনে রাখার জন্য। লেন্স নির্মাতা সূত্র, স্টার মার্কস, প্রমাণ করো যে লেন্সের দুটো ভিন্ন অবস্থার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবে, ঠিক, অবশ্যই পাবে। আচ্ছা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি হতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম, যেমন এটা রয়েছে, ঠিক আছে। তো এইরকম প্রশ্নগুলোর মধ্যে কোনটা তোমাকে দেবে এটা কিন্তু বলা খুবই কঠিন, তো আমরা ছাড়বো না, একবার রিডিং দেখে যাবে এগুলোকে। কখন একটি উত্তল লেন্স অবতলের মতো আচরণ করবে, খুবই গুরুত্বপূর্ণ। একটা উত্তল লেন্স, অর্থাৎ দেখতে এটা উত্তল কিন্তু কাজ করবে অবতল হয়ে, কখন, যখন এই যে মিডিয়ামটা এই যে মাধ্যমে রেখেছে সেটা হয়ে যাবে ঘন, আর এই ব্যাটার নিজে হয়ে যাবে লঘু, অর্থাৎ লেন্সকে যদি তার থেকে অপেক্ষাকৃত ঘন মাধ্যমে, অপেক্ষাকৃত আরো বেশি ডেন্সার মিডিয়ামে নিয়ে যাওয়া হয়, কোন দিক থেকে, প্রতিসারাঙ্কের দিক থেকে, ডেন্সারের কথা বলছি আমি, আলোকীয় ঘনত্বের কথা বলা হচ্ছে, যদি বেশি নিয়ে যাওয়া হয় তাহলে উত্তল লেন্স অবতলের মতো এবং অবতল লেন্স উত্তলের মতো কিন্তু আচরণ করে। আচ্ছা, আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ সংজ্ঞাগুলো দেখে নেবে, রমণ ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা ভালো করে করিয়েছি। নেক্সট, কৌণিক বিচ্ছুরণ খুবই গুরুত্বপূর্ণ, বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা, প্রতিসরণ কোণ কাকে বলে ইত্যাদি, প্রত্যেকটা ভাই দেখে নিও, এগুলো আলাদা করে বলার কিছু নেই, তুমি বলবে স্যার সবই করিয়েছেন আপনি, একদম ঠিক, প্রায় সবই করিয়ে নিয়েছি, সবই করে নিয়েছি। আচ্ছা, দ্বিনেত্র দৃষ্টি, হ্যাঁ, দৃষ্টি, এগুলো বায়োলজির জিনিস, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, একটু রিডিং দেখে যাবে, একটু রিডিং দেখে যাও পরীক্ষার আগে। আচ্ছা, দীর্ঘ দৃষ্টি, নিকট বিন্দু, নিকট দৃষ্টি, ঠিক আছে, এগুলো পড়েছো তোমরা। কি, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া মানে কি, স্বল্প দৃষ্টি, মানে কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে অবতল লেন্স অর্থাৎ নেগেটিভ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করতে হয়। আর যাদের দীর্ঘ দৃষ্টি রয়েছে, মানে দূরের জিনিস দেখতে পায়, কাছের পায় না, অসুবিধা হয়, তাদেরকে ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা অর্থাৎ উত্তল লেন্স ব্যবহার করতে হয়, ঠিক আছে।
নিকট দৃষ্টিজনিত ত্রুটি এর উপকার বায়োলজি এগুলো, ঠিক আছে। তারপর সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র আর কিছুই নয়, আতস কাঁচ। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের চিত্র স্টার মার্ক দিয়ে রাখলাম, ছবিটা একটু বই থেকে দেখে এঁকে নিও একবার। আচ্ছা, তারপর নববীক্ষণ যন্ত্রের অসীম দূরত্ব ফোকাসিং, এই ছবিটা আর এই ছবিটা প্রায় সেম, ঠিক আছে। তো একবার ছবিগুলো বই থেকে দেখে নিও, আর কিছুই নয়। নেক্সট এদিকে আসবো, তরঙ্গ মুখ, স্টার মার্ক। হাইগেন্সের নীতি এখান থেকে প্রশ্ন তুমি পাচ্ছ, তো স্টার মার্ক থাকলো এগুলো। নেক্সট, দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কোন রয়েছে, ছেড়ে যাবে না। ব্যতিচার ঝালর ইম্পর্টেন্ট, এগুলো সবই গুরুত্বপূর্ণ না হলে আমি এগুলো লিখতাম না, ঠিক আছে। সবই গুরুত্বপূর্ণ। ব্রুস্টারের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। ম্যালাসের সূত্র অবশ্যই জিজ্ঞেস করবে তোমাকে। দ্বিপ্রতিসরণ জিজ্ঞেস করবে। ধনাত্মক ক্লাস এটা নাও করতে পারে, তবে জেনে রাখবো, ছেড়ে কেন যাবে এটুকুটাও, ঠিক আছে। আলো কক্ষ কাকে বলে, রিডিং পড়ে যাবে। দ্বিবর্ণ ক্লাস কাকে বলে, রিডিং। পোলারয়েড স্টার মার্ক। ব্যতিচার উপবর্তনের মাধ্যমে পার্থক্য স্টার মার্ক, ঠিক আছে। তাহলে এই সকল প্রশ্নগুলো আমি বারবার বলছি, ছেড়ে যাব না, দেখে যাব, করে যাব। কোয়ান্টাম তত্ত্ব সবার সহজ এবং সবার প্রিয় একটা টপিক ক্লাস 12 এর 4th সেমিস্টারে। এই সংজ্ঞাগুলো অবশ্যই প্রত্যেকে জানা আছে। আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা, কার্য অপেক্ষক, এগুলো সব জিনিস কিন্তু লেখানো রয়েছে। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য আমরা ক্লাস শুরু করেছিলাম সেইভাবে, তাই না। আলোক তড়িৎ কোষের ব্যবহার লিখো, স্টার মার্ক। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, খুবই সুন্দর প্রশ্ন। ফোটন কাকে বলে, কিভাবে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, এগুলো গুরুত্বপূর্ণ। ডি ব্রগলি, সবই গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিসও ছাড়া যাবে না, এবং একটা এমন কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না যেটা আমি আলোচনা করিনি বা করাইনি। নেক্সট, লেখচিত্র, আইনস্টাইনের লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সব দেখে যেতে হবে ভাই। পরমাণুর প্রত্যেকটা জিনিস একদম পর সাজানো রয়েছে, দেখে নেবে, কোনো জিনিস যাতে ছুটে না যায়, একবার তোমরা রিডিং করে নিও। ওকে, নিউক্লিয়াস সংযোজন ও তার শর্ত, এখানে নিউক্লিয়াস থেকে আমাদের প্রশ্নগুলো রয়েছে যেগুলো জানতে হয়, তো সেগুলো একটু দেখে নেবে, এগুলো প্রত্যেকে জানা রয়েছে। অর্ধপরিবাহী খুব গুরুত্বপূর্ণ এবং স্কোরিং একটা চ্যাপ্টার। অর্ধপরিবাহী কাকে বলে, অন্তরক, অর্ধপরিবাহী পার্থক্য, ডোপিং ইত্যাদি, পি টাইপ, এন টাইপ, ঠিক আছে। পি টাইপের ক্ষেত্রে চিত্রগুলো যেগুলো রয়েছে আমাদের, বৈশিষ্ট্য, আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। একমুখী কারক হিসেবে কিভাবে ব্যবহার করা যায়, পূর্ণ তরঙ্গ হোক বা অর্ধ তরঙ্গ, দুটোই দেখতে হবে। বায়াসিং কাকে বলে, ইত্যাদি। প্রত্যেকটা প্রশ্ন এখানকার গুরুত্বপূর্ণ, এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু আমি দায়িত্ব নিচ্ছি ভাই, ঠিক আছে। এবার বাকি দায়িত্ব তোমার, হ্যাঁ, পড়ে যাও, টুকনি নিয়ে নয়, ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত গেটগুলির বুলিয়ান সমীকরণ, তো এগুলো প্রত্যেকটা আমাদের করানো রয়েছে। 5টা গেটই রয়েছে। সার্বজনীন গেট কেন বলা হয় আলোচনা করে ফেলেছি। অ্যানালগ ডিজিটাল বর্তনীর পার্থক্য লেখো, ক্লাসের শুরুতেই বলা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা, তথ্য সংকেত বলতে কি বোঝো, সঞ্চার পটি বলতে কি বোঝো, এই সংজ্ঞাগুলো একটু বই থেকে রিডিং দেখে যাবে। মডিউলেশন কাকে বলে, আসলে কি হয় বলতো, যোগাযোগ ব্যবস্থা এই চ্যাপ্টারে কি করি আমরা, যে কোনো একটা ইনফরমেশন, ডেটা, তথ্য, এইটাকে কি করতে হয় না, এখানে কেউ একজন বসে আছে যাকে বলছি আমরা প্রেরক, সে গ্রাহকের কাছে পাঠাচ্ছে, গ্রাহক, ঠিক আছে। তো কিভাবে পাঠাবে, তার জন্য কি কি ফেজ থাকে, প্রত্যেকটা জিনিস এই চ্যাপ্টারে আমাদের আলোচনা করা থাকে, ঠিক আছে। তবে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স খুবই কম। এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এইগুলোর মধ্য থেকেই চলে আসে, ঠিক আছে। তো একটু দেখে যাবো আমরা প্রত্যেকে। তথ্য সংকেত কিনা, যে তথ্য বা ডেটাটাকে আমি পাঠাতে চাইছি সেটাকে কি করতে হয়, তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রান্সফার করতে হয়, রূপান্তর করতে হয়। কেন, কারণ আমাদের যে তথ্য সেটার বেগ খুব কম, তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোর গতিবেগে চলাচল করে। এরপরে এই যে সংকেতটা পাচ্ছি এটাকে বলছি তথ্য সংকেত। আচ্ছা, সঞ্চার ব্যবস্থার মূল উপাদানগুলি একটি সহচিত্রের সাহায্যে, প্রত্যেকের বই এটা থাকবে 2 মার্কসের জন্য। সেখানে দেখতে পাবে তুমি যে লেখা আছে তথ্য তরঙ্গ, তথ্য সংকেত, এখান থেকে তারপর চলে আসছে মডিউলেশন, বাহক তরঙ্গ, ঠিক তো। এইভাবে কিভাবে গ্রাহকের কাছে যাচ্ছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা রেখাচিত্র থাকে বইয়ে, সেই রেখাচিত্রটা কিন্তু এবছরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মডিউলেশন কাকে বলে না, এটাকে বাংলায় বলি আমরা বিরূপণ। মডিউলেশন কি না, কোন একটা তরঙ্গ বেশি দূর যেতে পারছে না, তাহলে আমরা কি করবো, সেই তরঙ্গটাকে একটা বাহকের সাথে যুক্ত করে দিলাম। যেমন আমি ভাই এখান থেকে হাঁটতে কলকাতা যেতে পারবো না, তো আমি কি করলাম, আমি ট্রেনের সাহায্য নিলাম, যে ট্রেন অনেক শক্তিশালী, তো আমাকে কিন্তু ট্রেন কলকাতায় পৌঁছে দিল। তাহলে ট্রেন হচ্ছে কি, বাহক। ঠিক তেমনি আমার এই তরঙ্গটা, আমার এই শব্দ, আমার এই কথাটা বেশি দূর যেতে পারবে না, তাহলে আমি কি করলাম, একটা উচ্চ শক্তি সম্পন্ন, সে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট হতে পারে, উচ্চ বিস্তার হতে পারে, উচ্চ দশা হতে পারে, অর্থাৎ তিনটের মধ্যে কোন একটা জিনিসকে আমরা পরিবর্তন করে ওই তথ্য সংকেত থেকে আমরা বিস্তার করি, ঠিক আছে। তাহলে এই যে তরঙ্গটা যেটা নিয়ে যাচ্ছে সেটা বলছি বাহক তরঙ্গ। আর এই যে প্রসেসে কি হচ্ছে, তথ্য তরঙ্গের সাথে বাহক তরঙ্গের সমন্বয় করানো হচ্ছে, উপরিপাত ঘটানো হচ্ছে, তাকেই বলছি আমরা মডিউলেশন, ঠিক।
আচ্ছা, এই মডিউলেশন 3 প্রকারের হয়ে থাকে। একটা বলা হয় অ্যামপ্লিটিউড মডিউলেশন, যদি আমি একে বিস্তার পাল্টাই, যদি আমি কেবল বিস্তার অ্যামপ্লিটিউড পাল্টাই, কম্পাঙ্ক দশা পাল্টাবো না, তাকে বলি এএম। একটা হয় এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন, কম্পাঙ্ক বিরূপণ, কাকে বলে এটা, এখানে শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, এখানে আমি বিস্তার বা দশা চেঞ্জ করি না। আর আরেকটা হয় পিএম, ফেজ মডুলেশন, এখানে শুধু দশার চেঞ্জ হয়, দশা, ফেজ মডুলেশন, দশা বিরূপণ, দশার পরিবর্তন করলাম, কম্পাঙ্ক আর বিস্তার অপরিবর্তিত রেখে। তাহলে এগুলো একটু রিডিং করে নিলেই হয়ে যায় যথেষ্ট। অপসর বা নয়েজ কি, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবসময় প্রবেশ করে, কখনো বাইরে যায় না, এর ফলে ছবিগুলো কি হয়, একটু ঝিলঝিল করতে থাকে। ঠিক, বেতার দিগন্ত কাকে বলে, রিডিং পড়নীয় বই থেকে এগুলো। ঠিক, এখান থেকে একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হবে, একটু পরে অঙ্কটা রয়েছে, ওটা আমি দেখাতে চাইছি। এই টাইপের একটা অঙ্ক থাকে কি, একটা টিভি টাওয়ারের উচ্চতা এত মিটার। তাহলে একটা টিভি যে টাওয়ার গুলো থাকে, ঠিক আছে, এই যে টাওয়ারটা আমি আঁকলাম, ধরো এই টাওয়ার, এই টাওয়ারের একটা হাইট থাকে এইচ, এই টাওয়ারটা কত দূর পর্যন্ত কানেকশন দেয়, যেমন মোবাইলের টাওয়ার থাকে, তাই না? তো মোবাইল ধরো এই সব জায়গায় আছি, তো মোবাইলের টাওয়ার রয়েছে, এইখানে গেলে আর মোবাইলের টাওয়ার থাকছে না, তাহলে এত দূর পর্যন্ত, এই যে রেঞ্জ, এটাকে বললাম আর। তাহলে এই রেঞ্জের মধ্যে এই একটা বৃত্ত টেনে নিতে পারি, তার সব জায়গাতে কি হবে, মোবাইলের টাওয়ারের কানেকশনটা থাকবে। তো কতটা অবধি এই রেঞ্জটা রয়েছে, তার ফর্মুলা হচ্ছে √2, টাওয়ারের হাইটের ফর্মুলা, টাওয়ারের হাইট সমান হয় √2G আর, যেখানে আর হচ্ছে রেঞ্জ বা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যত দূর পর্যন্ত আমি এই কানেকশনটা পাবো, এইচ হচ্ছে হাইট অফ টাওয়ার। হাইট যত বাড়বে রেঞ্জ তত বাড়বে, দেখতে পাচ্ছ সমানুপাতিক আছে, তবে বর্গমূলের সাথে সমানুপাতিক, তবে সমানুপাতিক তো একজন বাড়লে একজন বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তো হাইট যত বাড়বে রেঞ্জ তত বাড়বে, যেখানে এইচটা হচ্ছে টাওয়ারের হাইট, আর হচ্ছে রেঞ্জ, আর জিটা হচ্ছে কি 9.8 বা 10, যেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। এসআই পদ্ধতিতে করলাম। তাহলে টাওয়ারের হাইট হচ্ছে 125 মিটার, তাহলে এইচ বসিয়ে দিলাম 125। ওকে, টাওয়ারটি থেকে সম্প্রচিত সংকেতের সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় করো। তাহলে সর্বাধিক দূরত্ব মানে এই আর এর মানটা তোমাকে বের করতে বলছে, জাস্ট তুমি বের করে নাও ফর্মুলা বসিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা অঙ্ক তুমি অবশ্যই পাবে। আর অ্যান্টেনা কি না, অ্যান্টেনা দু জায়গায় থাকে, একটা হচ্ছে প্রেরক অ্যান্টেনা, একটা হচ্ছে গ্রাহক অ্যান্টেনা, ঠিক আছে। একটা প্রেরক অ্যান্টেনা, একটা হচ্ছে গ্রাহক অ্যান্টেনা। এই অ্যান্টেনার লেন্থ কত হয়, এই লেন্থ λ/4 থেকে λ/2 এর মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে λ/4 এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, তো এই মানটাতে আমরা এইখান থেকে একটা অঙ্ক থাকতে পারে। যে অ্যান্টেনা কি, তাহলে অ্যান্টেনা হচ্ছে একটা বিশেষ যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তথ্য সংকেতকে প্রেরক সম্প্রচার করে এবং ওই তথ্য সংকেতকে আবার গ্রাহক রিসিভ করে, আবার গ্রহণ করে, সেই যন্ত্রের নাম হচ্ছে অ্যান্টেনা, যার দৈর্ঘ্য λ/4। একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক এত মেগাহার্জ, 300 মেগাহার্জ হলে অ্যান্টেনার দৈর্ঘ্য বের করো। তাহলে অ্যান্টেনার দৈর্ঘ্য হচ্ছে λ/4, তুমি বলছো ল্যামডা এখানে দেওয়া আছে কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক n সমান কি হয়, n সমান হয় v সমান n λ না, v সমান n λ, তাহলে c সমান n λ, তাহলে n সমান কি হবে, c/λ। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা বেরিয়ে আসতে পারে, c/4 λ, ঠিক আছে। ভুল বললাম, সরি, ভুল হয়ে গেছে। ল্যামডাটাকে চেঞ্জ করতে হবে আমাদের ল্যামডাটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ল্যামডা সমান কি আসছে, c/n, তাহলে c/4n, তাহলে c এর মান জানি আমরা 3 × 10⁸, 4 n এর কত 300, মেগা জায়গায় 10⁶ হার্টজ বসিত ক্যালকুলেশন করে লেন্থ অফ অ্যান্টেনা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। আর অথবা সাথে 2 মার্ক থাকে, আর অথবা সাথে বাকি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে একটা কিন্তু চলে আসবে। তো একদমই ছেড়ে যাবো না, প্রত্যেকটা প্রশ্ন করে যাও, বাকিটি আমার উপর ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি এগুলো পরীক্ষায় আসবেই, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো প্রত্যেকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় এক্সাম দাও।